আগামীতে অতীতের মতো কোনো প্রহসনী নির্বাচন হবে না, ডক্টর বদিউল আলম। শক্ত অবস্থানে দাঁড় করবে কমিশন। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু। ঢাকা মাওয়া মহাসড়কে 10টি যানবাহন দুর্ঘটনা, সাভারে শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রথম ইউনিট ফিজিক্যাল স্টার্ট আপে চূড়ান্ত প্রস্তুতি শুরু। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে প্রধান কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামীতে অতীতের মতো কোনো প্রহসনী নির্বাচন হবে না। নির্বাচনী ব্যবস্থাকে শক্ত অবস্থানে দাঁড় করাতে কাজ করছে কমিশন। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তারা 2014, 18 ও 24 জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতির পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। কমিশন প্রধান বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ আছে। আগামীতে অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচন হবে না। এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতার বিরোধী হত্যাকাণ্ড, এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত্তিক দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা এবং আমাদেরও আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কুয়াশার কারণে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 10 যানবাহন। এতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। চালকদের খামখেয়ালিপনার কারণে এই দুর্ঘটনা বলে হাইওয়ে পুলিশ বলছে। এদিকে সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের চিত্র এটি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে 10টি যানবাহন। আহত যাত্রীরা জানায়, রোববার ভোরে সিংপাড়া আন্ডারপাসের মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। একই সময়ে পেছনে থাকা মাইক্রোবাস সহ বেশ কয়েকটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ফরহাদ নামে এক বাস চালক আহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। আহত 10 যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিছন থেকে বাস আইসে আবার ট্রাকে ধাক্কা মারে। ওই ধাক্কা মারার পরে ওনার গাড়ি চাপে আর ট্রাকের চাপে তারপরে ওনার আহত হয়। ওস্তাদ ব্রেক মারছে, কিন্তু আমরা কুলাইতে না পেরে আমাদের বাম সাইডে একটা লেগে গেছে। চালকের অসাবধানতার কারণে এমনটি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। বেশ কয়েকটা গাড়ি, প্রায় 10টার মতো গাড়ি একে অপরকে পিছনের দিকে মেরে দিয়েছে এবং এর কারণে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই, তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি। এদিকে সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। জড়িত বাস চালককে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসের পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শনিবার সাভারের পাকিজা টার্নিংয়ে ঠিকানা পরিবহনের বাস চাপায় নিহত হন শিক্ষার্থী প্রত্যয় সরকার। সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রত্যয়। এছাড়া পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতারকৃত 3 আসামিকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এই আদেশ দেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আসামি প্রাইভেট কার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম এবং আসির চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রত্যেককে 5 দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এদিকে ন্যায় বিচারের দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুতাসিম মাসুদের সহপাঠী সহ বুয়েটের শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করেন। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। শেষ হয়েছে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ। নিবিড় পর্যবেক্ষণে যন্ত্রাংশের কার্যকারিতা নিশ্চিতের পর চুল্লিতে পরমাণু জ্বালানি সংযোজনে প্রস্তুত প্রকল্প কর্মীরা। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। দীর্ঘ 1 দশক ধরে অবকাঠামো নির্মাণ শেষে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে এখন অপেক্ষা মহামূল্যবান পরমাণু জ্বালানি ইউরেনিয়াম সংযোজনের। আন্তর্জাতিক নীতি মেনে নিরাপত্তায় সকল শর্ত পূরণ করে চুল্লিতে স্থাপিত হয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সকল সরঞ্জাম। এখন চলছে স্থাপিত সরঞ্জাম ও পুরো স্থাপনাকে নির্ধারিত স্থিতিমাপে আনার কার্যক্রম। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পরমাণু চুল্লির কার্যক্ষমতা যাচাইয়ের এ ধাপে কুল্যান্ট পাম্প চালু ও পরীক্ষা, পারমাণবিক জ্বালানি ছাড়াই নির্ধারিত প্যারামিটারে চুল্লির বিভিন্ন যন্ত্রাংশের খুঁটিনাটি পরীক্ষা করা হবে। নির্ধারিত নকশা ও পরিমিতি অনুযায়ী যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করলে বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত প্রস্তুত হবে প্রথম ইউনিট। পুরো প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগবে অন্তত 1 মাস। ইকুইপমেন্টগুলি যেগুলি বসছে এগুলি ধাপে ধাপে প্রত্যেকটা ইকুইপমেন্ট এখানে শতভাগ কার্যকর কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই কাজটা যখন সমাপ্ত হবে এবং প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে, সেই বিদ্যুৎ প্রাপ্তি সাপেক্ষে আপনাকে ফুয়েল লোড করতে হবে। তবে প্রথম ইউনিটের চুল্লি পরমাণু জ্বালানি সংযোজনে প্রস্তুত হলেও এখনও প্রস্তুত হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইন। এছাড়াও উৎপাদন শুরুর আগে রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সনদ প্রাপ্তির বাধ্যবাধকতা। আগামী বছর এপ্রিলের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করতে আশাবাদী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আমরা আশা করছি যে মার্চে পিজিসিবির লাইন চলে আসলে এপ্রিলের শেষে বা মের প্রথমে ফিজিক্যাল স্টার্ট আপ করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়নের সফলতায় খুশি রাশিয়াও। এটি উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সূচক। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে নীতিগতভাবে এতে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। অন্তত সাধারণ বাংলাদেশিরা ইতিমধ্যেই প্রকল্পের তাৎপর্য বুঝতে পেরেছে। পরমাণু চুল্লিতে জ্বালানি সংযোজনের পর বাণিজ্যিক উৎপাদনে যেতে সময় লাগবে অন্তত 1 বছর। 3+ জেনারেশনের VVER প্রযুক্তির রূপপুরের প্রতিটি চুল্লি থেকে বিদ্যুৎ মিলবে 1200 মেগাওয়াট করে। NTV নিউজ ডেস্ক। দিনাজপুরে 1 সপ্তাহে ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। আকস্মিক দাম বৃদ্ধিতে চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের, আর মিল মালিকরা বলছেন বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে চালের দাম। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। চাল নিয়ে চালবাজি। নতুন আমন ধানের মৌসুম শুরুতেই অস্থিতিশীল চালের বাজার। খাদ্য ভাণ্ডার নামে খ্যাত দিনাজপুর থেকে দেশের মোট চাহিদার প্রায় 35% চাল সরবরাহ হয় বিভিন্ন জেলায়। দিনাজপুরের প্রধান চালের বাজার বাহাদুর বাজার সহ বিভিন্ন হাট বাজারে চালের দামে ঊর্ধ্বগতি। জিরাশাইল 1 সপ্তাহ আগে ছিল 75 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা। নাজিরশাইল 80 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 84 টাকায়। সব ধরনের চালের দাম বৃদ্ধিতে নাবিশ্বাস ভোক্তাদের। প্রতিটা বস্তায় মনে করেন যে 200 দিয়ে 300 টাকা বাড়াইছে প্রতিটা বস্তায়। ওরা খালি মজা নিচ্ছে চালওয়ালারা। চালের দামটা কম হলে একটু ভালো হইতো, মানে আমরা যারা নিম্ন মানুষ তারা তো একটু কম হলেই ভালো হয়। যারা পারবে তারা তো নিতে পারবে, কিন্তু যারা পারবে না তারা তো নিতে পারবে না। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের দখলে চালের বাজার, আর আড়তদার ও মিল মালিকদের দাবি ধানের দাম বৃদ্ধি ও সংকট দেখা দেয় বেড়েছে চালের দাম। এখানে কোনো সিন্ডিকেটও নাই, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কেউ নেই। কারণ এটা মৌসুমে ধানের বাজারে ওপেন বাজার। আমাদের যেমন জয়নন্দ, বীরগঞ্জ, কাহারোল, রামবাড়ি, আমাদের যে হাটগুলো আছে
এখানে সবাই বস্তা খুলে থাকে। যে কোনো চাল মিনিকেট 28 কেজি প্রতি 5 টাকা 4 টাকা বেশি। এখন এই বাজার যদি কমাতে যায় তাহলে আমাদেরকে বাইরে থেকে চাল আমদানি করতে হবে, এছাড়া আর কমার রাস্তা নাই। তবে ভোক্তারা বলছেন কৃত্রিম সংকটে বাজারে চরম অস্থিরতা। ধান চালের দাম সহনশীল পর্যায়ে রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত। গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরী জানান, পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে আনা হয়। গত শুক্রবারে রাজধানী খিলক্ষেত থেকে মুয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে টঙ্গী পশ্চিম থানায় মুয়াজ বিন নূরকে হস্তান্তর করে। এদিকে গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 4 মুসল্লি নিহতের ঘটনায় ইজতেমা এলাকা এবং আশেপাশে 144 ধারা এখনও অব্যাহত আছে। এদিকে সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীরা। হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুবায়েরপন্থীরা। নগরের অশ্বিনী হলের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। নওগাঁ শহরের মুক্তির মোড়ে ওলামা মাশায়েখ, তাবলিগি সাথী ও তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে পৌরসভা প্রাঙ্গণে সর্বস্তরে তৌহিদি জনতার ব্যানারে সমাবেশ হয়েছে। এছাড়া হিলিতে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তাররা। সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন পোস্ট গ্রাজুয়েট ডাক্তাররা। এ সময় তারা বলেন, 24 ঘন্টা রোগীদের সেবায় নিয়োজিত থাকলেও মাস শেষে 25,000 টাকা দেয়া হয় তাদের। 50,000 টাকায় উন্নীত করে দ্রুত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন আন্দোলনকারীরা। খুলনার 4 মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মুর্শিদীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 2টি ফুলতলা এবং 2টি দিঘলিয়া থানার মামলা। তবে এই সময় পুলিশের পক্ষ থেকে আসামি রিমান্ডের আবেদন জানানো হয়নি। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সালাম মুর্শিদীকে আদালতে আনা হয়। জুলাই বিপ্লবের পর ঢাকা উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। গতরাতে প্রিজন ভ্যানে সালাম মুর্শিদীকে খুলনা আনা হয়। চাঁদপুরে মেঘনার ঘন কুয়াশায় 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে সহস্রাধিক যাত্রী। মধ্যরাতে মেঘনা নদীতে 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালে প্রিন্স আওলাদ 10 লঞ্চ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এমভি কীর্তনখোলা 10 লঞ্চ মেঘনা নদীর চাঁদপুর ও বরিশাল সীমানার মধ্যবর্তী স্থানে সংঘর্ষ হয়। এতে 2টি লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষ হয় বলে জানান চাঁদপুর নৌ পুলিশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বিবি ফাতেমার জন্মদিন উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ইরানি হাই কমিশনার মনসুর চেভেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার অধ্যক্ষ মাওলানা সৈয়দ ইব্রাহিম খালিল রাজভী। বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম। কক্সবাজারে IEEE বাংলাদেশ সেকশনের উদ্যোগে 27তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্য প্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরিতে বাংলাদেশি প্রযুক্তিবিদরা তাদের গবেষণা কার্যক্রম সমৃদ্ধ করে যাচ্ছে। কক্সবাজারের একটি হোটেলে 3 দিনের সম্মেলনে বক্তারা এ কথা বলেন। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর সাইফুর রহমান। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার।
আগামীতে অতীতের মতো কোনো প্রহসনে নির্বাচন হবে না, ডক্টর বদিউল আলম। শক্ত অবস্থানে দাঁড় করবে কমিশন। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু। ঢাকা মাওয়া মহাসড়কে 10টি যানবাহন দুর্ঘটনা, সাভারে শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রথম ইউনিট ফিজিক্যাল স্টার্ট আপে চূড়ান্ত প্রস্তুতি শুরু। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।